হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 3 থেকে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে মৌর্য যুগের ইতিহাসের উপাদান, অর্থাৎ মৌর্য যুগের ইতিহাসের যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলি নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের যে কোর্স ফিটা রয়েছে সেটা হচ্ছে 699। ঠিক আছে, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বললাম আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে মৌর্য যুগের ইতিহাসের উপাদান। প্রথমত দেখো কি বলা হচ্ছে, যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে মৌর্য যুগ থেকে কিন্তু ইতিহাসের প্রচুর উপাদান কিন্তু আমাদের হাতে এসেছে। অর্থাৎ এই যে প্রাচীন ভারতের ইতিহাসটা যে রচনার ক্ষেত্রে আর কি, মৌর্য যুগ থেকে কিন্তু প্রচুর উপাদান কিন্তু রয়েছে। যেমন বলা যায় যে এই উপাদানগুলি যে রয়েছে, এই উপাদানগুলিকে কিন্তু দুটি ভাগে কিন্তু বিভক্ত করে আলোচনা করা হয়। একটা হচ্ছে সাহিত্যিক উপাদান এবং একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। অর্থাৎ এই যে মৌর্য যুগের যে ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসের উপাদানকে আর কি দুটি ভাগে কিন্তু ভাগ করা যায়। একটা হচ্ছে সাহিত্যিক উপাদান এবং একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। দেখো কি বলা হচ্ছে, প্রথমত যেটা বলা হচ্ছে, কৌটিল্যের অর্থশাস্ত্র কিন্তু এই যুগের একটি অতি গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান। অর্থাৎ মৌর্য যুগের ইতিহাস জানার ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই কৌটিল্যের অর্থশাস্ত্র। তো মূলত এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র রয়েছে, এখান থেকে আমরা কোন বিষয়টা সম্পর্কে জানতে পারি? দেখো, মূলত এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র রয়েছে, এখান থেকে আমরা সমকালীন মৌর্য রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজ, প্রশাসনিক ব্যবস্থার কিন্তু বিস্তৃত এবং কিন্তু নির্ভরযোগ্য বিবরণটা কিন্তু পেয়ে থাকি। অর্থাৎ কৌটিল্যের যে অর্থশাস্ত্র রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা মৌর্য যুগ সংক্রান্ত একাধিক তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারি। যেমন মৌর্য যুগের সমাজ থেকে শুরু করে মৌর্য যুগের অর্থনীতি, রাষ্ট্রনীতি, এছাড়াও সেখানের প্রশাসন, সমস্ত তথ্য সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি। এছাড়াও দেখো রয়েছে বিভিন্ন পুরাণ, বিশেষত বলা যায় যে বিষ্ণু পুরাণ, গার্গী সংহিতা, এছাড়াও কি পতঞ্জলির মহাভাষ্য এই যুগের কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু স্বীকৃত। তাহলে যে এমন একদিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন পুরাণগুলি থেকে আমরা মৌর্য যুগের ইতিহাসটা জানতে পারছি, ঠিক একইভাবে কিন্তু পতঞ্জলির মহাভাষ্য, গার্গী সংহিতা, এই সমস্ত তথ্যও কিন্তু মৌর্য যুগের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে বলা যায় যে বিভিন্ন বৌদ্ধ গ্রন্থগুলির কথা। দেখো, বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে রয়েছে মহাবংশ, দীপবংশ, মহাবোধি বংশ, অশোকাবদান, এবং জৈন গ্রন্থগুলির মধ্যে রয়েছে কল্পসূত্র, হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পার্বণ, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কিন্তু নানা তথ্য সরবরাহ করে। অর্থাৎ এই সমস্ত তথ্যগুলি থেকেও কিন্তু আমরা কি হচ্ছে মৌর্য যুগের কিন্তু ইতিহাসটা কিন্তু জানতে পারছি। এছাড়াও দেখো বলা যায় যে মৌর্য যুগের পরে লেখা বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস নাটক থেকে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান, নন্দবংশের পতন, মৌর্য যুগের সামাজিক, অর্থনৈতিক এবং কি ধর্মীয় জীবনের কিন্তু বিস্তৃত বিবরণটা পাওয়া যায়। অর্থাৎ এই যে বিশাখ দত্তের যে মুদ্রা রাক্ষস নাটক রয়েছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলা যায় যে মৌর্য যুগের ইতিহাসের ক্ষেত্রে। তো বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস যে নাটক রয়েছে, সেখান থেকে আমরা কি কি জানতে পারছি? সেখান থেকে আমরা জানতে পারছি চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান কি করে হলো, কি করে নন্দবংশের পতন ঘটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান হলো। এছাড়াও মৌর্য যুগের যে সামাজিক, অর্থনৈতিক এবং যে ধর্মীয় জীবন রয়েছে সেইগুলির সম্পর্কে, অর্থাৎ সেই সমস্ত তথ্যগুলি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে জানতে পারি। এছাড়াও দেখো আরো কি রয়েছে, গ্রিক বীর আলেকজান্ডারের সঙ্গী হিসেবে যে ভারতে আগত 3 জন গ্রিক পর্যটক ছিলেন। কে ছিলেন? নিয়ারকাস, এছাড়াও ছিলেন ওনিসিক্রিটাস এবং অ্যারিস্টোবুলাস। এদের যে বিবরণগুলি রয়েছে, সেখান থেকে কি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যাচ্ছে। অর্থাৎ এই যে গ্রিক পর্যটক যে ছিলেন, তাদের বিবরণ যে রয়েছে, সেখান থেকে আমরা কি জানতে পারছি? চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কিন্তু জানতে পারছি। এছাড়াও বলা যায় যে তার রাজসভায় আগত গ্রিক দূত
মেগাস্থেনিসের রচিত যে ইন্ডিকা রয়েছে এই যুগের কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান। যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা মৌর্য যুগ সংক্রান্ত একাধিক নির্ভরযোগ্য তথ্য সম্পর্কে জানতে পারছি, ঠিক একইভাবে কিন্তু এই যে গ্রিক দূত ছিলেন মেগাস্থেনিস, তার রচিত যে ইন্ডিকা নামক যে গ্রন্থটি রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা মৌর্য যুগ সংক্রান্ত বিভিন্ন মূল্যবান তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারছি। এছাড়াও পরিশেষে বলা যায় যে প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা। তো প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে কিন্তু সম্রাট অশোকের অসংখ্য শিলালিপি ও স্তম্ভলিপি, এছাড়াও বলা যায় যে কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি এবং শক রাজা যে রুদ্রদামনের তার জুনাগড় লিপি কিন্তু আমাদেরকে কিন্তু নানাভাবে কিন্তু সাহায্য করে থাকে। তাহলে মৌর্য যুগের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু একাধিক নির্ভরযোগ্য উপাদান রয়েছে এবং সেই উপাদানগুলি কি কি রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। বিভিন্ন উপাদান রয়েছে, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন পুরাণ, এছাড়াও বৌদ্ধ গ্রন্থ, জৈন গ্রন্থ, এছাড়াও আমরা কি দেখতে পাচ্ছি যে মেগাস্থেনিসের ইন্ডিকা এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি কিন্তু রয়েছে। তো মৌর্য যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ঠিক আছে, সমস্ত ইনফরমেশন কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।